মারাত্মক যুদ্ধের সংখ্যা কি আছে কি মনে হচ্ছে? একই সাথে সমরাষ্ট্রের সংখ্যায় পাকিস্তানের চেয়ে কয়েক গুণ এগিয়ে ভারত। সেক্ষেত্রে দুই দেশ লড়াইয়ের ক্ষেত্রে কি কি ধরনের নীতি বা কৌশল তারা গ্রহণ করে থাকে বলে মনে হয়? আপনার ভারতের আয়তন তো বড়, ভারতের জনসংখ্যা বেশি, সুতরাং তার সমরাস্ত্রের সংখ্যাও বেশি। কিন্তু ভারতের তো আবার সেদিক দিয়ে এই সমরাস্ত্রগুলোকে বিভিন্ন জায়গায় রাখতে হয়, সৈন্যগুলোকে বিভিন্ন জায়গায় রাখতে ১৭০০ কিলোমিটার, বাংলাদেশের সাথে ৪,১২০ কিলোমিটারের বেশি এবং চীনের সাথে ৩,০০০ কিলোমিটারের বেশি। সুতরাং তাকে তার সৈন্য, সমরাস্ত্র, যুদ্ধ বিমান সবকিছু কিন্তু চীন সীমান্তেও রাখতে হয়, বাংলাদেশ সীমান্তেও রাখতে হয়। আবার যে আপনার বিচ্ছিন্নতাবাদী উপদ্রুত যে এলাকাগুলি আছে, মণিপুর, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গাতেও রাখতে হয়। সুতরাং দেখা যাচ্ছে যে ভারত তার সীমানার মধ্যে যা রাখে, তার একটা খুব একটা বেশি পাকিস্তান সীমান্তে রাখতে পারে না। তার ৪.৫ লাখ সৈন্য রাখতে হয় কাশ্মীরে এবং বাকিটা তার অন্যান্য পাকিস্তান সীমান্তে থাকে। তো সেই হিসেবে বিবেচনা করলে এখন কিন্তু পাকিস্তানের সাথে ভারতের সীমান্তে মোটামুটি সমতা আছে। সেটা যুদ্ধ বিমানেও আছে, সৈন্য সংখ্যাও আছে এবং ট্যাংকেও আছে। বরং ট্যাংকে পাকিস্তানের সংখ্যা এবং কোয়ালিটি আপনার ভারতের থেকে ভালো এবং উন্নত। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যুদ্ধ শুধুমাত্র সৈন্য সংখ্যা বা সমরাস্ত্র সংখ্যার উপরে নির্ভর করে না। এটা নির্ভর করে, একটা হচ্ছে কোয়ালিটি, আরেকটা হচ্ছে যুদ্ধ করার আগ্রহ এবং ট্রেনিং, প্রশিক্ষণ এবং কত ভালোভাবে আপনার সৈন্যরা বা অফিসাররা সেই সমরাস্ত্র গুলোকে ব্যবহার করতে পারে তার উপরে। এ সমস্ত আমাদেরকে বিবেচনায় রাখতে হবে এবং আমরা হয়তো দেখেছি যে দেখেন ২০১৯ সালেও আপনার ভারতীয় বিমান বাহিনী কিন্তু যুদ্ধ করে পাকিস্তানের সাথে বেশ একটা খুব একটা ভালো করতে পারেনি। তাদের উইং কমান্ডার অভিনন্দন আটক হয়েছিলেন এবং আজকেও আমরা শুনতে পাচ্ছি যে তাদের ৫টি যুদ্ধ বিমান পড়ে গেছে, যার মধ্যে অত্যাধুনিক রাফাল মানে ফ্রান্সের তৈরি রাফালে যুদ্ধ বিমানও আছে। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে ধর্তব্যে নিতে হবে। এখন আপনি যদি